হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আর ভীষণ আনন্দে আছি, কারণ আমার বাড়িতে কিন্তু আমার দিদারা এসেছে। তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। আর আজকে হচ্ছে সেই দিন বিকেলবেলা যেদিন ওরা সকালবেলা এসেছিল, আর আমি ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, অনেক পুরনো মন্দির, সেটাই আমি ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিলাম। আর আমার ঠাম্মি দেখো এখানে কত কিছু বলে ফেলেছে, আমার না ঠিক মনে নেই। আরে আমার দিদা, এই সুইট দিদা। আর ওখানে আমার মার পিসি দিদা জোয়ান খাচ্ছে, আর ওনারা ভাবছে কি আমি হয়তো ফটো তুলছি, তাই একটু পোজও দিয়ে দিল। অ্যাট লাস্ট দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্রিজ। এখান দিয়ে বেশ কিছুটা দূরে আর কি মন্দিরটা। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, ওই টোটো করেই আমরা 6জন মিলে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। আর বিকেল তখন বাজে 4:30, যদিও আমাদের একটু আগে বেরোনো উচিত ছিল, কারণ টোটো কাকু বলছিল একটু আগে বেরোলে আরও কয়েকটা জায়গায় ঘোরাতো। দেখো আমার দিদা আর আমার পিসি দিদা আমরা একদিকে বসেছি, সামনে আমার বোন আছে, আমার ঠাম্মি আছে। আহা, আর পরিবেশটা দেখো। এই পরিবেশটা দেখে আমার না রবি ঠাকুরের সেই দিন শেষে কবিতাটা মনে পড়ে যাচ্ছে। ভাঙা অতীতশালা, ফাটা ভিতে অসৎ বটে, মেলেছে ডালপালা, প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনো মতে, মনে ছিল সন্ধ্যাবেলার মিলবে হেঁতা ঠাঁই, মাঠের পরে আঁধার নামে হাটের লোকে ফিরল গ্রামে, হেতাই এসেছে দেখি নাই যে কেহ নাই, কত কালে কত লোকে কত দিনের শেষে, ধুয়েছিল পথের ধুলো এইখানেতে এসে, বসেছিল দোস্না রাতে স্নিগ্ধ শীতল আঙিনাতে, কয়েছিল সবাই মিলে নানা দেশের কথা। কি অপূর্ব না কবিতাটা! আমার এটা খুব প্রিয় একটা কবিতা। সত্যি এসব পরিবেশ আর রবি ঠাকুর বড্ড মিলে যায়, তাই না আমাদের সাথে? আর এখানে দেখো আমার বোন আর আমার ঠাম্মি এখানে বসে বসে গল্প করছে। আমার দিদাদেরকে কি দেখাচ্ছিল সম্ভবত একটা, যে কোন সময় কোন ধান চাষ হয় বা কিছু অন্য কিছু একটা, আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। আর সত্যি ওয়েদারটা তখন খুব ভালো ছিল। আর বলতে বলতে কিন্তু চলে এসেছি মন্দিরের প্রায় কাছে। এই যে দেখো, এটা মন্দিরের পাশে একটা মাঠ, তখন প্রায় সূর্য ডুববে ডুববে এরকম অবস্থা। আর ওই যে দূরে দেখতে পেলে ওটা কিন্তু আমাদের সেই জটার দেউল, যেটা দেখাবো বলে আমি দিদাদেরকে নিয়ে এসেছি। মন্দিরটা অনেক পুরনো মন্দির, ইট দিয়ে তৈরি। অ্যাটলিস্ট দেখো এই সেই মন্দির যার জন্য আমাদের এত দূর আসা। কি অসাধারণ, কি সুন্দর নাম মন্দিরটা। হ্যাঁ, মন্দিরটা সম্পর্কে কয়েকটা কথা তোমাদেরকে একেবারে না বললেই নয়। এই মন্দিরটার নাম না জটার দেউল। এটি এক রকমের টাওয়ার মন্দির, অনেকে রেখা মন্দিরও বলে। এটি পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণে সুন্দরবন জনবসতি অঞ্চলে পাথরমুক্ত পলি এবং গুল্মাচ্ছন্ন পরিমণ্ডলে মণি নদীর মোহনায় কঙ্কন দিঘির পূর্বে 116 নম্বর প্লটে অবস্থিত। আর এখানে দেখো, এখানে প্রধানত শিব ঠাকুরের অবস্থান, তো যার জন্য শিবের নাম অনুসারে মন্দিরটার নাম হয়েছে জটার দেউল। এই শিব ঠাকুরটা আগে থেকে বসানো ছিল কি পরে কেউ বসিয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। আর এখানে দেখো ফুল দিয়ে সুন্দর সাজানো, কারণ যেহেতু শিব ঠাকুরের অবস্থান, তাই সোমবার আর শুক্রবার করে এখানে কিন্তু নিয়মিত পুজো হয়। এখানে অনেকে মানসিকও করে, কারোর কোনো প্রবলেম থাকলে, সমস্যা থাকলে এখানে মানসিক করে অনেকের অনেক সমস্যা দূর হয়, এরকম কিন্তু প্রথা বা নিয়ম এখানে চালু রয়েছে। আর এখানে দেখো ইটগুলো এত ওয়াইডলি, মানে এত চওড়া চওড়া ইটগুলো, কয়েকশো বছরের ইট, কিন্তু এখনও পর্যন্ত দেখো কত সুন্দর ভালো আছে। আর এই ইটের সাথে কিন্তু কত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা না জানা কথা কাহিনী লুকিয়ে আছে, তাই না? আমরা কিন্তু সেগুলো জানিও না। ইনফ্যাক্ট এই মন্দিরটা কবে কে কখন তৈরি করেছে সে নিয়ে কিন্তু অনেকের অনেক মত পার্থক্য রয়েছে। এক্স্যাক্টলি কিন্তু কেউ বলতে পারে না যে এটা কবে কোন রাজার আমলে তৈরি হয়েছিল। আর এখানে দেখো মানত করলে অনেকের অনেক সমস্যা দূর হয়, এটা শুনে আমার দিদা কিন্তু এখানে একটা ঢিল কিন্তু বাঁধে। এরকম ঢিল আমরা অনেকেই বাঁধি, কারোর কোনো মনস্কামনা থাকলে ভগবানকে জানিয়ে আমরা এখানে কোনো সুতো বাঁধি ভগবানের নাম করে। আমার দিদা কিন্তু সেটাই করছে। হয়তো আমার দিদার মনের কোনো সুপ্ত বাসনা আছে, সেটার জন্যই ভগবান শিবের কাছে আমার দিদা জানিয়ে গেল, যাতে ভগবান শিব সেটা তাড়াতাড়ি ঠিক করে দেয়। তবে শোনা কথা কি জানো তো, এই মন্দিরের যে ভগবান শিবের যে মূর্তিটা দেখলে সেটা কিন্তু এই স্থানীয় মানুষরাই বসিয়েছে। আর এখানে কি দেখো, আমি একটু ঘোরাঘুরি করছি আর এখানে সব প্রেম করছে বসে, আর আমি তাদের মাঝখানে গিয়ে বারবার ফটো তুলছি, ঘোরাঘুরি করছি, তাদের প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি তো ঘুরতে এসেছি, আমি তো ঘুরবই, তাই না?
আর এই ইটগুলো দেখো, এগুলো কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছে। আর এই যে নিচে খিলানটা দেখছো, শোনা কথা এটা কিন্তু আগেকার দিনে নাকি এখানে বৃষ্টির জল ধরে রাখা হতো। এই মন্দিরটার উচ্চতা না প্রায় 98 ফুট বা 30 মিটার, আর উচ্চতা স্তম্ভের বাইরে প্রতি দিকের পরিমাপ কিন্তু প্রায় 9 মিটার। আর জানো তো, এই মন্দিরটার কিছুটা অংশ কিন্তু এরকমভাবে বেরিয়েছিল, আর বাকি এগুলো যা দেখছো এগুলো কিন্তু সব মাটি খুঁড়ে স্থানীয় মানুষরা পরে কিন্তু বের করেছে। আর তোমাদেরকে তো বললাম এই জায়গাটা কিন্তু বৃষ্টির জল ধরে রাখার জন্য ব্যবহার করা হতো। আর একটা মজার জিনিস কি জানো তো, এই যে সৌধটা দেখছো না, এটা কোন ধর্মীয় স্থান বা অন্য কোনো ভাস্কর্য বা শিলালিপি সংক্রান্ত বিষয় কি না সেটা কিন্তু নির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে কিন্তু প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যাই হোক, এই ছিল আজকের আমাদের মন্দিরের সম্পর্কে তোমাদের জানানোর মতো তথ্য। আমি যেটুকু জানি তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর দেখো, মন্দির থেকে ঘোরাঘুরি করে সবাইকে দেখিয়ে নিয়ে কিছু ফটো আর ভিডিও ক্লিকস করে বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো, আমার বোন কিন্তু রীতিমতো মায়ের ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রিলস করছে। মন্দিরটাকে টাটা বলে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। এবার কিন্তু আমরা টোটোতে উঠে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আবার কিন্তু সেই রাস্তা দিয়েই বেরোবো। এখানে আমাদের মতো অনেক লোকই কিন্তু ঘুরতে এসেছে। এখানে প্রায় কেউ না কেউ কিন্তু আসে, অনেক ভিড় হয়, অনেকে আবার মানতও করে। তারপরে আমরা ব্রিজে এসে একটু দাঁড়াই, একটু ফুচকা খাবো, কারণ ঘুরতে যাব আর খাবো না তা কখনো হয়। তা যে কাকুর কাছে ফুচকা খাই ওনার কাছেই চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই মণি নদী, যার কথা তোমাদেরকে আমি একটু আগেই মন্দিরটা দেখানোর সময় বলছিলাম। আর এই মন্দিরটা হচ্ছে এই মণি নদীর অন্তর্গত কনকনদিঘি গ্রামের মধ্যে কিন্তু অবস্থিত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।